আচ্ছা, নেক্সট শুরু করছি জিন থেরাপি। জিন থেরাপি কি? থেরাপি মানে কি? কোনো যদি তোর শরীরে যদি কিছু ডিফেক্টিভ থাকে সেটাকে ঠিক করা, আমরা ঠিক যেটা করি সেই প্রসেসটাকে তো থেরাপি বলে। থেরাপি মানে কোনো ইমপারফেক্ট জিনিসকে রিপেয়ার করা, সেটা হচ্ছে থেরাপি। তো এখানে জিন থেরাপি কি বলা যায়? এটাকে বলা যায় টেকনিক to replace a faulty gene by a normal functional healthy gene। আচ্ছা, জিন কোথায় থাকে? ক্রোমোজোমে। ধর আমি একটা ক্রোমোজোম নিলাম, ঠিক আছে, বাজে ক্রোমোজোম হয়ে গেল, সরি। ধর আমি একটা ক্রোমোজোম নিলাম, তো ক্রোমোজোমের তো বিভিন্ন জায়গাতে জিন আছে। ধর এখানে একটা জিন আছে, ধর এখানে একটা জিন আছে, বা এখানে একটা জিন থাকার কথা। ধর এখানে একটা জিন থাকার কথা যে এক্স এনজাইমটা বা এক্স প্রোটিনটা তৈরি করবে। জিনগুলো তো প্রোটিন বা এনজাইমই তৈরি করে, এনকোড করে, সরি। তো ধর এক্স এনজাইমটা তৈরি করার কথা, বাট সামহাউ ইট ইজ ফল্টি। আর এই এক্স প্রোটিনটা তার শরীরে তৈরি হচ্ছে না, যার ক্রোমোজোম, যার ফল্টি জিন আছে তার তৈরি হচ্ছে না। আর মেবি ধর এই এনজাইমটা ইজ রিকোয়ার্ড ফর আ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন ইন ইয়োর বডি, ফর এক্সাম্পল ফর ইমিউনিটি, ফর ডাইজেশন, ফর রেসপিরেশন, হোয়াট এভার ইট ইজ। তাহলে একটা বেসিক ফাংশনাল প্রসেস তোর বডিতে একটা এনজাইমের জন্য আটকে যাচ্ছে, ঠিক আছে। তো আমি কি করতে পারি? এই এখান থেকে এটাকে সরিয়ে দিয়ে, ওই ফল্টি জিনটা ওখান থেকে সরিয়ে দিয়ে একটা ভালো ফাংশনাল জিন, এক্সেরই ফাংশনাল জিন, বুঝতে পেরেছিস? এই এক্স প্রোটিনটারই একটা ভালো ফাংশনাল জিন আমি ঢুকিয়ে দিলাম, যেটার জন্য এই এক্স প্রোটিনটা প্রোডাকশন শুরু হয়ে গেল, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড জিন থেরাপি। তাহলে দেখ জিন থেরাপি কি লেখা আছে। জিন থেরাপি ইনভলভস ট্রিটমেন্ট অফ আ হেরিডিটারি ডিসঅর্ডার কজড বাই সিঙ্গেল ডিফেক্টিভ জিন। একটা ডিফেক্টিভ জিনের জন্য তুই ওটাকে রিপেয়ার করার জন্য যেটা করছিস সেটাকেই বলা হচ্ছে জিন থেরাপি। ইট ইনভলভস রিপ্লেসিং দ্য ডিফেক্টিভ অর লিথাল জিন বাই এ নর্মাল জিন। তো ডিফেক্টিভ জিনটাকে সরিয়ে দিয়ে তুই নর্মাল জিন লাগিয়ে দিচ্ছিস। এটা কিন্তু অন্য কোনো জিন না, ওই এক্স প্রোটিনেরই নর্মাল জিন, ফাংশনাল জিন লাগিয়ে দিচ্ছিস। দ্য নর্মাল জিন ডেলিভার ইনটু দ্য এমব্রায়ো or person's tissue takes over the normal function over and above the defective gene। এই যে তুই নর্মাল জিন লাগিয়ে দিলি, এবার এই ডিফেক্টিভ জিনের জায়গায় ভালো জিনটা কাজ করতে শুরু করে দিল। কিভাবে তুই নর্মাল জিনটা লাগাবি? আইদার তুই এমব্রায়োতে লাগাবি। এমব্রায়ো মানে কি? যখন তুই মায়ের উম্বের মধ্যে আছিস, যখন তুই এমব্রায়ো অবস্থায় আছিস, তখন যদি ঢুকিয়ে দেওয়া যায় খুবই ভালো হবে। তাহলে তোকে সারা জীবন আর কোনো ট্রিটমেন্ট নিতে হবে না, বিকজ তুই এমব্রায়ো অবস্থায় সেই জিনটা নেওয়া মানে বুঝতে পারছিস তুই সেই জিনটা নিয়ে জন্মাচ্ছিস, তুই সেই ফাংশনাল জিন নিয়ে জন্মাচ্ছিস, তোর সারা জীবন আর কোনো প্রবলেম হবে না। বাট আমি এখন যদি এই বয়সে আমার কোনো প্রবলেম হলো আর আমার মধ্যে অপারেশন করে সেই জিনের, সেই যে ক্রোমোজোমের সেই ফল্টি জিনটাকে সরিয়ে, সেই ডিফেক্টিভ জিনটাকে সরিয়ে ফাংশনাল জিন লাগানো হলো, কিন্তু সেটা কিন্তু টেম্পোরারি হবে। বিকজ আমার মধ্যে যেই ওই হেলদি জিনটা ঢোকানো হবে ওটা কিন্তু ইমমর্টাল নয়, ওটা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। আবার আমাকে কিছুদিন পর ট্রিটমেন্ট করিয়ে সেই হেলদি জিনটা ঢোকাতে হতে পারে। তো আমি যদি একটা এরকম বয়সে এসে বা জন্মাবার পর যদি আমার মধ্যে ঢোকানো হয়, তাহলে সেটা বারবার আমাকে ট্রিটমেন্টটা নিয়ে যেতে হবে। শুধুমাত্র কখন তোকে ট্রিটমেন্ট আর নিতে হবে না, তুই যখন এমব্রায়োতে আছিস। কেন এমব্রায়ো বুঝতে পারছিস তো? তখনই তুই জন্মাসনি, তখন তোর মধ্যে যা যা চেঞ্জেস করা হবে সেই চেঞ্জগুলো নিয়ে তুই জন্মাবি। তাহলে সারা জীবন তোর আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। এবার বইতে দেখ, জিন থেরাপি ইজ অফ টু টাইপস। জার্ম লাইন থেরাপি। জার্ম লাইন, জার্ম কথাটা থেকে কি বুঝিস? জার্মিনাল সেল। জার্মিনাল সেল মানে কি? রিপ্রোডাক্টিভ সেল। ছেলেদের মধ্যে স্পার্ম, মেয়েদের মধ্যে এগস, ওভাম বা এগস। তো এই সেলসগুলোতে যদি ঢুকিয়ে দেওয়া হয়, এই সেলগুলো ধর একটা স্পার্ম, ধর এই যে স্পার্মের যে ক্রোমোজোম আছে,
স্পার্মের যে ক্রোমোজোম আছে এখানে একটা ডিফেক্টিভ জিন আছে, এই ডিফেক্টিভ জিনটাকে আমি কেটে দিলাম, কেটে বাদ দিয়ে আমি ফাংশনাল জিন লাগালাম, তখন সেটাকে বলা হবে জার্ম লাইন থেরাপি। কেন? জার্ম কথাতেই আসছে, শুধুমাত্র এই থেরাপিটা জার্ম লাইন সেল, জার্মিনাল সেলেই হবে। ঠিক আছে, তাহলে জার্ম লাইন থেরাপিটা দেখ। ইন দিস থেরাপি functional gene is introduced into the germ cells such as sperm, ovum or zygote for the replacement of defective gene. This therapy is being carried out in farm animals and in laboratory experiments but not in human beings so far. ঠিক আছে, নেক্সট দেখ সোম্যাটিক জিন থেরাপি। সোম্যাটিক সেলস এটা পড়েছি, সেই ক্লাস 10-এ পড়েছি। সোম্যাটিক সেলস আর সেক্স সেলস দুটো আলাদা হয়। সোম্যাটিক সেলস মানে কি, নর্মাল যে তোর বডি সেলস আছে সবগুলোকে সোম্যাটিক সেলস বলা হয়। তুই যদি কোনো নর্মাল সোম্যাটিক সেলে ঢোকাস, জিন থেরাপি করাস, সেটাকে বলা হবে সোম্যাটিক জিন থেরাপি। ঠিক আছে, এবার যেটা নিয়ে এক্সাম্পল দেওয়া আছে সেটা ডিটেলসে পড়তে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিলেবাসে বারবার মেনশন করা আছে, ভালো করে পড়তে হবে। ঠিক আছে, জিন থেরাপি ফর এডিএ ডিজিজ। এডিএ ডিজিজ, আগে ডিজিজটার ব্যাপারে জানি। বেসিক্যালি এডিএ ডিজিজে কি হয়, এডিএ বলে একটা এনজাইমটা ডেফিশিয়েন্ট মানে থাকে না। এডিএ এনজাইমটা কি, এডিএ এনজাইম হচ্ছে অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেস। আর এই এডিএ ডিজিজটায় কি হয়, অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেসের যে জিনটা আছে সেই জিনটা ডিফেক্টিভ, সেই জিনটা থাকে না। তো তুই বলবি জিনটা থাকে না তো কি এমন হয়েছে, এই এনজাইমটা যদি না তৈরি হয় কি এমন হয়েছে? এই এনজাইমটা is required for normal functioning of our immune system. এই কিছু কিছু ইমিউন সেলস তৈরি করে, টি লিম্ফোসাইটস বলা হয়, বি লিম্ফোসাইটস বলা হয়, টি বা বি লিম্ফোসাইটস। তো এইগুলো রিকোয়ার্ড ফর আওয়ার ইমিউন সিস্টেম। তো তুই যদি এই এনজাইমটাই ডিফেক্টিভ হয়, আমাদের ইমিউন সিস্টেম যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে হোয়াট উইল হ্যাপেন, তোর বডি যখন এফেক্টেড হবে বাই সাম ব্যাকটেরিয়া আর ভাইরাস, তোর ইমিউন সিস্টেম ঠিক করে কাজ করবে না। ইমিউন সিস্টেম ঠিক করে না কাজ করলে ইট মাইট হ্যাপেন যে ইউ মাইট ডাই, ফেটাল হতে পারে। ঠিক আছে, তো জেনারেলি কি হয়, এই যে এডিএ ডেফিসিয়েন্সি হয়, অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেস ডেফিসিয়েন্সি হয়, সেই ডেফিসিয়েন্সির জন্য যে ডিজিজটা হয়, অ্যাকচুয়ালি এডিএটা ডিজিজের নাম না, এডিএ তো এনজাইমের নাম, এডিএটা এনজাইমের নাম। এডিএ ডেফিসিয়েন্সি যদি হয়, ডিজিজটার নাম হচ্ছে সিভিয়ার কম্বাইন্ড ইমিউন ডেফিসিয়েন্সি, এসসিআইডি বলা হয়, এসসিআইডি বলা হয়। এডিএটা এনজাইমের নাম। এডিএ যদি এডিএ ডিজিজ কেন বলা হয়, জাস্ট নর্মালি কথায় কথা বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল ডিজিজটার নাম হচ্ছে সিভিয়ার কম্বাইন্ড ইমিউন ডেফিসিয়েন্সি, মানে ইমিউন সিস্টেম তোর উইক হয়ে যায়। ঠিক আছে, তো কিসের জন্য হয়ে যায়, এই এডিএ অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেস যেই জিনটা কোড করছে, সেই জিনটা আইদার হতে পারে সেই জিনটা নেই, বা সেই জিনটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তোর বডি থেকে, বা সেই জিনটা কোনোভাবে মিউটেট হয়ে গেছে। মিউটেট হয়ে গেছে মানে সেই জিনটার চেহারাটা হঠাৎ করে হয়তো চেঞ্জ হয়ে গেছে, সেটাকে মিউটেশন বলে। জিনের স্ট্রাকচারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, আর জিনের স্ট্রাকচার হঠাৎ করে চেঞ্জ হওয়া মানে সেই জিনটা আর ফাংশনাল থাকবে না। আমি মনে আছে বলেছিলাম আগের চ্যাপ্টার পড়ানোর সময় যে একটা জিন যদি, মনে করে দেখ, আমি বলেছিলাম একটা জিন যদি ATGCGCA হয়, আর আমি যদি কোনোভাবে টি এর জায়গায় এ লাগিয়ে দিয়ে বাকিটা সেম রাখি, তাও কিন্তু জিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পার্টিকুলার একটা বেস যদি চেঞ্জ হয়ে যায়, তাও কিন্তু পুরো জিনটা চেঞ্জ হয়ে যায়। এটাকে কিন্তু মিউটেশন বলা হবে। এই যে একটা পার্টিকুলার বেস চেঞ্জ হয়ে গেল, এটাকে মিউটেশন বলা হবে। তো এই জিনটা কেন কাজ করছে না, এডিএ জিনটা, এই কটা কারণ হতে পারে। কমপ্লিটলি ডিলিট হয়ে যেতে পারে বা মিউটেটও হতে পারে। ঠিক আছে, তাহলে আমি জিন থেরাপি করব কি করে, আমি এই এডিএ জিনটা ঢোকাবো কি করে? জিন থেরাপিতে কি করা হবে, এই এডিএ ফাংশনাল জিন একটা আমার শরীরে, আমি যদি এখন এডিএ ডেফিশিয়েন্ট হই, আমার বডিতে একটা ফাংশনাল এডিএ জিন ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এডিএ জিনটা ঢোকানোর অনেক উপায় আছে, 3 ভাবে করা যায়। ঠিক আছে, বইতে দেখ 3 ভাবে করা যায়। এক হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। আমার যে বোনের মধ্যে কি আছে, বোন ম্যারো জানিস তো, ভেতরটা বোন ম্যারো বলে। আর বোন ম্যারোতেই ডেভেলপ হয় কি, আরবিসি ডাব্লিউবিসি, ক্লাস 10-এ পড়েছিলি।
যত আরবিসি, যত ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল আর আরবিসি সব বোন ম্যারোর মধ্যে তৈরি হয়। আর এই হোয়াইট ব্লাড সেলসগুলোই কি মনে আছে? ইমিউন সিস্টেম, তোকে ইমিউনিটি ডেভেলপ করার জন্য কারা রেসপন্সিবল? হোয়াইট ব্লাড সেলস, বা কি বলা হয় এগুলোকে? লিম্ফোসাইটস বলা হয়। মনে আছে তো? এগুলো অ্যাকচুয়ালি মনে থাকা উচিত। 12-এ পড়ছিস, 10-এর ব্যাপার এগুলো, এটা সব 10-এর জিনিস। আচ্ছা, আরবিসিকে বলা হতো এরিথ্রোসাইটস, ঠিক আছে? তো ডাব্লিউবিসিকে লিম্ফোসাইটস বলা হয়। তো আমার এই লিম্ফোসাইটসগুলোই এখানে কি ফল্টি, ঠিক কি না? এই লিম্ফোসাইটসগুলোই আমার ফল্টি, এই লিম্ফোসাইটসগুলো কাজ করছে না। তাহলে নিশ্চয়ই এটা তো হতেই পারে, তাহলে আমার বোন ম্যারোটাই ডিফেক্টিভ। বোন ম্যারোর মধ্যে যে লিম্ফোসাইটসগুলো প্রডিউস হচ্ছে, সেই লিম্ফোসাইটসের মধ্যে এডিএ জিন নেই, মানে হতে পারে আমি যদি এই বোন ম্যারোটাকেই আমার বডি থেকে সরিয়ে দিয়ে একটা ভালো ফাংশনাল বোন ম্যারো যদি ঢুকিয়ে দিই, হতে পারে তো যে এবার আমার ডাব্লিউবিসিগুলো ভালো তৈরি হবে। তাহলে একটা উপায় হচ্ছে ট্রান্সপ্লান্টেশন অফ বোন ম্যারো উইথ নর্মাল এডিএ জিন। এমন একটা বোন ম্যারো আমার শরীরে ডাক্তাররা ঢুকিয়ে দিল, যেই বোন ম্যারোর মধ্যে যে লিম্ফোসাইটসগুলো তৈরি হচ্ছে, সেই লিম্ফোসাইটসের এডিএ জিনটা কমপ্লিটলি হেলদি অ্যান্ড ফাংশনাল। নেক্সট হচ্ছে এনজাইম রিপ্লেসমেন্ট থিওরি। মানে আমি এনজাইমটা জাস্ট দিয়ে দিচ্ছি। আমার মধ্যে ডক্টররা টেস্ট করে দেখলো যে আমার বডির মধ্যে ধর এডিএ এনজাইমটা তৈরি হচ্ছে না, আমার জিনটা সব ফল্টি, আমার এডিএ এনজাইমটা তৈরি হচ্ছে না। তো আমাকে বললো অত তোমাকে জিন ফিন, অত ক্রোমোজোমের মধ্যে জিন কাটা, জিনের মধ্যে ঢোকানো তো অত সহজ নয়, তো অত দরকার নেই, তুমি যতদিন বাঁচবে আমরা তোমাকে ইনজেকশন দিয়ে এডিএ এনজাইমটা রিপ্লেস করে দেবো। এই এনজাইমটা তোমার বডিতে দিতে থাকবো, তুমি যতদিন বাঁচবে ততদিন তো এনজাইমটা দরকার পড়বে, কিছুদিন ছাড়া ছাড়া তুমি আসবে, এই এডিএ এনজাইমটা আমরা দিতে থাকবো। তো এটা হচ্ছে এনজাইম রিপ্লেসমেন্ট থিওরি। নাম্বার 2-তে দেখ যেটা আছে এনজাইম রিপ্লেসমেন্ট থিওরি। নাম্বার 3 হচ্ছে জিন থেরাপি। এবার হচ্ছে জিন থেরাপি, যেটা এতক্ষণ ধরে আমি বুঝলাম যে জিন থেরাপি করায় মানে কি ফল্টি জিনটাকে সরিয়ে দিয়ে ফাংশনাল জিন ঢোকানো, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট তোরা খাতায় লিখে নিতে পারিস, বিকজ আমার আলাদা করে এটা কোনো নোটস বানানো নেই বা লেখা নেই। আমি যেটা লিখছি খাতায় লিখে নিতে পারিস, যাতে পরে এখানে জিন থেরাপিটা বই থেকে পড়ার আগে একবার গো থ্রু করতে পারিস। নিশ্চয়ই খাতা বানানো আছে, খাতাতে লিখে নিতে পারিস। যাই হোক, তো প্রথমে কি করা হচ্ছে জিন থেরাপিতে, আমার বডিতে কি বললাম কিগুলো ফল্টি? আমার বডিতে লিম্ফোসাইট ফল্টি বলেছি তো, আমার বডিতে লিম্ফোসাইটসগুলো ঠিকঠাক কাজ করছে না। আমার বডিতে লিম্ফোসাইটসগুলো ঠিকঠাক কাজ করছে না। লিম্ফোসাইটস কিসের জন্য রেসপন্সিবল? ইমিউন সিস্টেমের জন্য রেসপন্সিবল। ইমিউন সিস্টেমগুলো কাজ করছে, লিম্ফোসাইটসগুলো কাজ করছে না। তো প্রথম আমার স্টেপ কি হবে? সেলস আর টেকেন ফ্রম পেশেন্টস বোন ম্যারো। তুই বিএম লিখিস না, তোরা খাতাতে লিখলে বোন ম্যারো লেখ। সেলস আর টেকেন ফ্রম পেশেন্টস বোন ম্যারো। তাহলে বোন ম্যারোর ভেতরে যে লিম্ফোসাইটগুলো আছে, সেই লিম্ফোসাইটগুলো তুই বোন ম্যারো থেকে নিয়ে নিলি, ঠিক আছে? নিয়ে নেওয়ার পর সেই লিম্ফোসাইটগুলোকে তুই কালচার করালি। কালচার মানে কি? প্রচুর বাড়ালি। লিম্ফোসাইটগুলোকে কালচার করানো মানে তুই হয়তো 2-4টে লিম্ফোসাইট নিলি তোর বডি, আমার বোন ম্যারো থেকে, সেটাকে তুই অনেকগুলো বাড়ালি, কালচার করালি, ঠিক আছে? এবার তুই কি করলি? এই দিক থেকে এখানে কি করলি? তোর একটা ভেক্টর লাগবে, এখানে তোর একটা ভেক্টর লাগবে। ভেক্টরের মধ্যে তুই ফাংশনাল জিন আটকে দিয়ে লিম্ফোসাইটে ঢোকাতে চাস। এটা লিম্ফোসাইট কালচার মানে এরকম একটা, এই ল্যাবে এরকম একটা ধর প্লেট আছে, ঠিক আছে? ল্যাবে এরকম একটা প্লেট আছে, আর আমার লিম্ফোসাইটসগুলোকে এরকম করে তুই অনেক কালচার করেছিস। এগুলো হচ্ছে আমার বডির লিম্ফোসাইটস, এগুলো আমার বডির লিম্ফোসাইটস, প্রচুর কালচার করেছিস। এগুলো আমার বডির বাইরে কিন্তু একটা প্লেটে, ল্যাবরেটরিতে একটা প্লেটে। এবার তুই কী করেছিস? তুই একটা ভেক্টর জোগাড় করেছিস। কি ভেক্টর? এখানে কাকে ভেক্টর হিসাবে ইউজ করা হচ্ছে? রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কিন্তু অ্যাকচুয়ালি খুব ডেঞ্জারাস একটা ভাইরাস। রেট্রোভাইরাস একটা ডেঞ্জারাস ভাইরাস। একটা এত ডেঞ্জারাস একটা ভাইরাসকে আমি লিম্ফোসাইটের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার বডিতে নিয়ে নেব না। রেট্রোভাইরাসের যে হার্মফুল যে জিনটা, হার্মফুল যে পার্টটা, সেটা আমি আগে বের করে নেব।
এটা তো মনে আছে, এটা তোরা এতেও পড়েছিস, টিআই প্লাজমিড, মনে করে দেখ। টি ডিএনএটা খুব হার্মফুল ছিল অ্যাগ্রোব্যাকটেরিয়ামে, তো টিআই প্লাজমিডের মধ্যে টি ডিএনএ যেই পোর্শনটা হার্মফুল ছিল সেটা সরিয়ে নেওয়া হতো, সেটা সরিয়ে নিয়ে ভালো জিনটা ঢুকিয়ে গাছের মধ্যে পাঠানো হয়েছিল। তো আমরা অনেক সময় কি করি, ডেঞ্জারাস ভাইরাস ইউজ করি অ্যাজ আ ভেক্টর। কেন ইউজ করি তুই বলবি, হার্মলেস ব্যাকটেরিয়াও তো ইউজ করতে পারি অ্যাজ আ ভেক্টর, কিন্তু এক এক সময় কি হয়, এই ডেঞ্জারাস ভাইরাসগুলোই ভেক্টর হিসাবে খুব ভালো কাজ করে, তো ওই জন্য আমাদেরকে ওদেরকে ইউজ করতেই হয়। কিন্তু ইউজ আমরা কি করে করি, অল্টার করে নিই, অ্যাক্ট অ্যাজ আ ভেক্টর আফটার ইট ইজ অল্টার্ড, মানে ওর মধ্যে থেকে যে হার্মফুল জিনটা সেটা বের করে নেওয়া হয়, অল্টার্ড, সো it cannot reproduce or cause harm। ভাইরাস ভেক্টর হিসাবে ইউজ করার আগে প্রথমে ওকে অল্টার করে দেওয়া হচ্ছে, অল্টার করে দিয়ে ওর মধ্যে এমনভাবে করে দিচ্ছে যে যাতে ও কোনো হার্ম করতে না পারে। ধর এটা একটা রেট্রোভাইরাস, এই হচ্ছে রেট্রোভাইরাসের জিন, ঠিক আছে। আর ধর এই রেট্রোভাইরাসের মাঝখানে বসে আছে সেই হার্মফুল জিনটা যেটা আমার মধ্যে ডিজিজ ক্রিয়েট করবে। তো আমি কি করব, আমি রেট্রোভাইরাসটাকে এমনভাবে কাটবো যাতে আমার মাঝখান থেকে হার্মফুল জিনটা বেরিয়ে চলে যায়, ঠিক কি না। নাম্বার 4, আমি জিন অফ ইন্টারেস্ট জোগাড় করব। জিন অফ ইন্টারেস্ট কে, সেই জিনটা যে ফাংশনাল এডিএ এনজাইম তৈরি করবে। জিন অফ ইন্টারেস্ট, এখানে এখানে আমার জিন অফ ইন্টারেস্ট কি, ফাংশনাল এডিএ জিন। যেই এডিএ জিন, এমন একটা জিন নেব যে এডিএ ভালোভাবে তৈরি করতে পারবে, এইটাকে নিয়ে এমবেডেড ঢুকিয়ে দেব এই ভাইরাসের ডিএনএর মধ্যে, তবেই না এ ভেক্টর হিসেবে কাজ করছে। ভেক্টর মানে কি, নিজের ডিএনএতে জিন অফ ইন্টারেস্ট ঢুকিয়ে নেবে, তাহলে তখন এ কেমন দেখতে হয়ে যাবে, এই আমার রেট্রোভাইরাস, এই হচ্ছে রেট্রোভাইরাসের বাকি ডিএনএটা, আর ধর এই হচ্ছে মাঝখানে আমার জিন অফ ইন্টারেস্ট, দেখা যাচ্ছে কি, এই হচ্ছে মাঝখানে আমার জিন অফ ইন্টারেস্ট, এই হচ্ছে ধর জিন অফ ইন্টারেস্টটা, এই হচ্ছে জিন অফ ইন্টারেস্টটা ইয়েলো কালারের, এই জিনটা আমি ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, ঢুকিয়ে দিলাম। এইবার এই যে আমার লিম্ফোসাইট নিলাম, এটা 1 2 3 4, এবার ধর ফিফথ পয়েন্টে কি করব, এই অল্টার্ড ভাইরাসগুলো নেব, এই অল্টার্ড ভাইরাসগুলো নিয়ে আমি মিক্স করব কার সাথে, লিম্ফোসাইটের সাথে, বিকজ আমি আর হার্মফুল ভাইরাস করবো না, অল্টার্ড ভাইরাস এবার পুরো রেডি, জিন অফ ইন্টারেস্ট নিয়ে যাওয়ার জন্য। তাহলে অল্টার্ড ভাইরাস আর মিক্সড উইথ দ্য পেশেন্টস লিম্ফোসাইটস। খাতায় কিন্তু লিখে নে, আমি বারবার বলছি, এটার আমি নোটস প্রোভাইড করতে পারবো না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি ধর একটা লিম্ফোসাইট নেব, ধর আমি এখান থেকে একটা ধর এই হচ্ছে লিম্ফোসাইট, ধর আমি এখান থেকে একটা লিম্ফোসাইট নিলাম, আর লিম্ফোসাইটের মধ্যে আমি এই রেট্রোভাইরাসটাকে ঢুকিয়ে দিলাম, এই রেট্রোভাইরাসটাকে আমি লিম্ফোসাইটের মধ্যে ঢুকিয়ে দিলাম, কি হবে, এই যে নতুন জিনটা, এই যে নতুন জিন অফ ইন্টারেস্ট বার করে যে ঢুকিয়েছি, দ্য নিউ জিন, কোন জিন আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, জিন অফ ইন্টারেস্ট, দ্য নিউ জিন ইন্টিগ্রেটস ইনটু দ্য হোস্ট সেল মানে আমার সেল, হোস্ট সেলস ডিএনএ and is expressed as a protein। ফাইনালি কি প্রডিউস করছে জিন অফ ইন্টারেস্টটা, প্রোটিন কার মধ্যে, ইন দ্য পেশেন্টস সেল। লিখে রাখ, আমি যদি না দেখতে পাস বুঝতে পারিস আমি বলে দিচ্ছি, দ্য নিউ জিন অফ ইন্টারেস্ট ইন্টিগ্রেটস ইন্টু দ্য হোস্ট সেলস ডিএনএ অ্যান্ড ইজ এক্সপ্রেসড অ্যাজ আ, ইন্টিগ্রেটস মানে কি, আমার ডিএনএর সাথে ওর ডিএনএটা মিক্স হয়ে যাবে, মানে ধর
এরপর কি হবে, আমার তো এই লিম্ফোসাইট, আমার এই লিম্ফোসাইটের ডিএনএ, আমার এই লিম্ফোসাইটের ডিএনএ, লিম্ফোসাইটের ডিএনএর সাথে এই ডিএনএটা মিক্স হয়ে যাবে। এই ডিএনএটা দেখ মিক্স হয়ে গেছে। তাহলে জিন অফ ইন্টারেস্টটা কি হলো, জিন অফ ইন্টারেস্টটা ইন্টিগ্রেট হয়ে গেছে আমার ডিএনএর সাথে। তাহলে লিম্ফোসাইটটা যেই রেডি হয়ে গেল, আমি এই লিম্ফোসাইটটাকে নিয়ে ইনজেক্ট করে দিলাম আমার বডির মধ্যে, বিকজ এটা তো এখন বাইরে, এটা তো ল্যাবে কাজ চলছে, এটা তো ল্যাবে হচ্ছে, এটাকে নিয়ে আমার বডিতে কি হবে, তো এই লিম্ফোসাইটটাকে, রেডি লিম্ফোসাইটটাকে তো আমার বডিতে আবার ঢোকাতে হবে। তাহলে লিম্ফোসাইটস ইনজেক্টেড ইনটু দ্য পেশেন্ট, আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। যেই আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, নেক্সট কি হবে, কি হবে, এই লিম্ফোসাইটটা যে তুই ফাংশনাল গুড লিম্ফোসাইট যে তুই ঢুকিয়ে দিচ্ছিস, সেই লিম্ফোসাইটটা মাল্টিপ্লাই করবে। তাহলে এই অল্টার্ড মানে বুঝিস নিশ্চয়ই, অল্টার্ড সেলগুলো এক্সপ্যান্ড করবে অ্যান্ড ফাংশন করতে শুরু করবে, অ্যান্ড ফাংশন ইনসাইড দ্য বডি, ব্যাস ডান। তাই এই লিম্ফোসাইটগুলো যেই আমার বডিতে ঢুকিয়ে দেবো, এই অল্টার সেলগুলো আস্তে আস্তে এই যে ফাংশনাল লিম্ফোসাইটটা আস্তে আস্তে মাল্টিপ্লাই করে করে আরও বড় হতে থাকবে। ঠিক আছে, তো আমি এই বুঝিয়ে দিলাম, ভালো করে ভিডিও পজ করে গোটা জিনিসটা যেন বোঝা হয়। আই ক্যান নট প্রোভাইড এনি নোটস, আর নোটসের দরকারও নেই, আমি যেভাবে বুঝিয়েছি ইটস ইনাফ। এরকম পয়েন্ট ওয়াইজ পারলে লিখে নিতে পারিস। আর আরেকটা কথা বলে দিলাম, এই যে আমি লিম্ফোসাইটে ঢুকিয়েছি, এটা তো আমি যদি এরকম বয়সে ঢোকাই, আমি আবার বলে দিচ্ছি, যদি ঢোকাই আমার কিছুদিন ছাড়া ছাড়াই এরকম লিম্ফোসাইট বের করতে হবে, লিম্ফোসাইটের মধ্যে জিন অফ ইন্টারেস্ট ঢোকাতে হবে, তারপরে জিন অফ ইন্টারেস্ট ঢুকে লিম্ফোসাইট আমার বডিতে ঢোকাতে হবে। এই গোটা প্রসেসটা বারবার রিপিট করতে হবে কিছুটা পিরিয়ড ছাড়া ছাড়া। কিন্তু আমি যদি এমব্রায়োনিক স্টেজে, আমি যখন এমব্রায় ছিলাম মায়ের পেটে, তখন যদি এটা করে নেওয়া হয়, তাহলে পার্মানেন্টলি আমি কিওর হয়ে যাব। ঠিক আছে, এরপর পেজ নাম্বার 616-এ নিচে দেখ এক্স ভিভো জিন থেরাপি, আমি ফটাফট একবার রিড করে চলে যাচ্ছি। ইন এডিএ জিন থেরাপি, lymphocytes from patient's blood are grown in a culture medium outside the body. A functional ADA cDNA, cDNA মানে কমপ্লিমেন্টারি ডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ কী করে মনে কর, আগের চ্যাপ্টারে বলেছিলাম, আরও ডিএনএ ফর্ম করে, ডিএনএ ফর্ম করা, আরও ডিএনএ ফর্ম করা মানে আরও জিন ফর্ম করা, আর জিন ফর্ম করা মানে আরও প্রোটিন ফর্ম করা, is introduced into the lymphocytes using retrovirus vector. These genetically engineered lymphocytes are returned into the patient's blood. Patient would need periodic infusion of such genetically engineered lymphocytes because these are not immortal. However, if the genes isolated from marrow cells of a normal person are introduced into cells at early embryonic stage, a permanent cure can be achieved. এখানে দেখ পয়েন্ট ওয়াইজ এক্স ভিভো জিন থেরাপিটা এক্সপ্লেন করা নেই, খুব ছোট পোর্শনে দেওয়া আছে, এই ছবিতে দেওয়া আছে, ফিগার 12.4 এর স্টেপসগুলো লেখা আছে। ইফ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ফ্রম হিয়ার, আমার এই নোটসটা খাতায় লিখে, পরীক্ষাতে লিখে আসলেও হবে, এই যেটা লিখেছি এটা লিখে আসলেও হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখ, নেক্সট হচ্ছে পিগিব্যাক ভ্যাকসিনস। এটা নর্মাল ভ্যাকসিনেশন যেটা ছোটোবেলা থেকে পড়ে আসছিস, নর্মাল ভ্যাকসিনেশন যেটা ছোটোবেলা থেকে পড়ে আসছিস। ঠিক আছে, ছোটোবেলা যখন ভ্যাকসিনেশনের ডেফিনেশন পড়েছিস, ছোটোবেলা মানে ক্লাস 10-এই পড়েছিস, যখন পড়েছিস তখন কি পড়েছিলি, যে ভাইরাসের হার্মলেস পার্টগুলো নিয়ে ভ্যাকসিনে দেওয়া হয়, ঠিক কি না? এই যে পোলিও ড্রপস দেওয়া হয়, বাচ্চাদের পোলিও ড্রপস দেওয়া হয়, বা আমাদের যে ছোট বয়সে সেই 5 মাসে 6 মাসে 1 বছর 2 বছরে 3 বছরে এক একটা ভ্যাকসিন নেওয়া হয়, সেই ভ্যাকসিনে কি থাকে, সেই ভ্যাকসিনে ভাইরাসের একটা উইক পার্ট ঢুকিয়ে দেওয়া হয়। ধর এই হচ্ছে আমার ভাইরাসের ডিএনএ, তো ভাইরাসের এই একটা পুচকে উইক পার্ট, হার্মলেস, সেটা হার্মলেস হতে হবে। তুই এখন যদি হার্মফুল একটা পার্ট আমার বডির মধ্যে ঢুকিয়ে দিস ভ্যাকসিন দিয়ে, তাহলে তো আমার সেই ডিজিজটাই হয়ে যাবে। তুই আমাকে পোলিও থেকে আটকাতে যাচ্ছিস, কিন্তু তুই পোলিও ভাইরাসের একটা হার্মফুল পোর্শন আমার বডিতে ঢুকিয়ে দিলি, তো আমার তো পোলিও হয়েই যাবে, সারা জীবনের জন্য আমি এফেক্টেড হয়ে গেলাম। তো সেটা করে লাভ নেই, একটা হার্মলেস পার্ট ভ্যাকসিনের মধ্যে দিয়ে আমার বডিতে ইনজেক্ট করা হয়। পোলিও ভাইরাস অ্যাকচুয়ালি ইনজেক্ট করা হয় না, 2 ফোঁটা করে দিতে হয়। আমি ধর এমন একটা বললাম, ধর টিউবারকুলোসিসের জন্য, বা ঠিক আছে হ্যাঁ টিউবারকুলোসিসের জন্য বল, বা মিজেলস মামস যাই হোক, এই ভাইরাসগুলোর একটা হার্মফুলেস পার্ট আমার বডিতে ঢুকিয়ে দেওয়া হলো, আমার বডি সেটাকে থ্রেট হিসাবে নিল। যদিও ওটা হার্মলেস, বাট আমার বডি জানে যে দিস ইজ আ পার্ট অফ আ ভাইরাস আফটার অল,
কি হবে, লেটস মেক অ্যান্টিবডিজ। বডি বুঝবে না যে ওটা হার্মলেস, বডি দেখবে যে একটা তো একটা ফরেন পোর্শন যেটা আমাকে এফেক্ট করতে পারে, অ্যান্টিবডিজ বানাই চলো। তো অ্যান্টিবডিজ বানিয়ে তোর বলছি তোর বডিতে, তোর বডির যে আলমারি আছে, তোর বডির আলমারিতে এই প্রচুর অ্যান্টিবডিজ তুই স্টক করে নিলি। এবার আজ থেকে 5 বছর পর বাই চান্স তোকে এই ভাইরাসটা পুরো হার্মফুল অবস্থায় তোকে ইনফেক্ট করলো, কিন্তু তুই এফেক্টেড হবি না কেন? বিকজ তোর বডির আলমারিতে অলরেডি এই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করা আছে। ওই জন্য ছোটোবেলায় কি করা হয়, হার্মলেস একটা পার্ট ঢুকিয়ে দেওয়া হয় যাতে অ্যান্টিবডি প্রোডাকশন করে রাখা যেতে পারে। ঠিক আছে? তো এই ভাইরাসের উইক পোর্শনগুলো হয় কি? ভাইরাসের উইক পোর্শন বলতে কি বলা হতে পারে ভাইরাসের কোডটা, ভাইরাসের এরকম কোড হয়, ভাইরাস কোড, প্রোটিন কোড বলা হয়। ঠিক আছে, ভাইরাসের প্রোটিন কোড হতে পারে। তো হতে পারে এই প্রোটিন কোডটাকে আমি নেব, প্রোটিন পলিস্যাকারাইড, প্রোটিন দিয়ে হয় বা প্রোটিন পলিস্যাকারাইড কোড হয়। তো এখানে যে এক্সাম্পলটা দিয়ে বুঝিয়েছে আমি সেই এক্সাম্পলটা দিয়েই বোঝাই। ধর আমি হেপাটাইটিস ভাইরাস নিলাম, ধর এটা একটা হেপাটাইটিস ভাইরাস, আমি তোকে হেপাটাইটিস ভাইরাস থেকে বাঁচাতে চাই। তাহলে তুই যখন একদম ছোটো, তোকে আমি কি করব, হেপাটাইটিস ভাইরাসের ভ্যাকসিন দেবো। হেপাটাইটিস ভাইরাসের তোকে ভ্যাকসিন দেবো যাতে তোকে সারা জীবনে কোনোদিন হেপাটাইটিস ভাইরাস ইনফেক্ট না করতে পারে, মানে তোকে ক্ষতি না তোর করতে পারে। তো এই হেপাটাইটিস ভাইরাসের এই জাস্ট কোডটা নেবো। দেখ, আমি যদি পুরো হেপাটাইটিস ভাইরাসটা তোর বডিতে ঢুকিয়ে দিই অ্যাজ আ ভ্যাকসিন, তোর হেপাটাইটিস হয়ে যাবে। অ্যাজ আই টোল্ড ওভার হিয়ার, গোটা ভাইরাসে ঢোকাতে পারবি না, হালকা একটুখানি পোর্শন তুই ঢোকাতে পারবি, উইচ ইজ কমপ্লিটলি হার্মলেস বাট হার্মফুল এনাফ টু ট্রিগার অ্যান্টিবডি রেসপন্স ইন ইয়োর বডি। ঠিক আছে? তো তুই এই প্রোটিন কোডটা একটু নিলি, এবার তুই একটা অন্য ভাইরাস নিলি, এখানে আমি ড্র করছি, এটা একটা ভ্যাকসিনিয়া ভাইরাস। এই ভাইরাসটা ওয়াজ রেসপন্সিবল ফর স্মল পক্স। তো আমি একে ভেক্টর হিসাবে নেব। তুই বলবি স্মল পক্সের ভাইরাস আমি ভেক্টর হিসাবে নেব? আবার একই কথা বলছি, ভাইরাসটার হার্মফুল পার্ট হয়তো আমি বাদই দিয়ে দিয়েছি, তাহলে ভাইরাসটা রইলো কেমন? ভাইরাসটা এরকম রইলো। আর এইটা ধর হচ্ছে প্রোটিন কোড, এই প্রোটিন কোডটা আমি ভ্যাকসিনিয়া ভাইরাসের মধ্যে ঢোকাবো। যেই ভ্যাকসিনিয়া ভাইরাসের মধ্যে যখন আমি এই প্রোটিন কোডটা ঢোকালাম, এটা কি হয়ে গেল? রিকম্বিনেন্ট ভাইরাস হয়ে গেল কি না? এই রিকম্বিনেন্ট ভাইরাসটা আমি ম্যামেলিয়ান সেল, মানুষের সেলই বলতে পারিস, ম্যামেলিয়ান সেলে ঢোকালাম। এই রিকম্বিনেন্ট ভাইরাসটা আমি একটা ম্যামেলিয়ান সেলে ঢুকিয়ে দিলাম। ম্যামেলিয়ান সেলে ঢোকানোর পর আমি এটাকে প্রচুর ক্লোন করালাম। ঠিক আছে? এই রিকম্বিনেন্ট ভাইরাসটা দেখা গেছে যখন আমরা একটা মাউসের মধ্যে ঢুকিয়েছি, সেই মাউসের সেলের মধ্যে, ধর এই একটা মাউস, ঠিক আছে, এই মাউসের সেলের মধ্যে আমি এই জিনিসটা ঢুকিয়েছি, যার মধ্যে এই হেপাটাইটিস ভাইরাসের প্রোটিন কোডটা ঢুকে আছে। মাউসটা সেটাকে থ্রেট হিসাবে নেবে, আরে হেপাটাইটিস ভাইরাস ঢুকে গেছে। ও কী করবে? হেপাটাইটিস ভাইরাসের আগেনস্টে প্রচুর অ্যান্টিবডিজ তৈরি করে রাখবে, আর সারা জীবনের জন্য ওর এই ইমিউনিটিটা রয়ে গেল। whenever an actual hepatitis virus comes and tries to attack it, ও কিন্তু সেফ, বিকজ ওর বডির আলমারিতে হেপাটাইটিস ভাইরাসের অ্যান্টিবডি ঢোকানো আছে। ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট পিগি ব্যাক ভ্যাকসিন, আর কিচ্ছু নেই। ছবিটা দেখতে পারিস, এইটুকুই দেওয়া আছে, আর এর থেকে বেশি কিছু নেই। ওকে, নেক্সট হচ্ছে মলিকিউলার ডায়াগনোসিস মানে হচ্ছে আর্লি ডিটেকশন। মানে তুই, আমার যে ডিজিজ হতে পারে, আমার এখনো ধরে নে আমার মধ্যে হেপাটাইটিস এখনো পর্যন্ত হয়নি, বাট ওয়েন আই এম লিটিল ওল্ডার, আরও 4-5 বছর পর আমার মধ্যে হেপাটাইটিস ধরা পড়ে যাবে।
হতে পারে আমি মলিকুলার ডায়াগনোসিস করে এখনই জানতে পেরে যাব যে আমার এই ডিজিজটা হওয়ার চান্স আছে, দ্যাট ইজ ইভেন বেটার না। আমি যদি আর্লি ডিটেকশন করি একটা ডিজিজের, তাহলে আমি আগে থেকে সেটার প্রিভেনশন নিতে পারবো, আগে থেকে ওষুধপত্র নিতে পারবো, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু সেই ডিটেকশনটা ইম্পর্টেন্ট, সেই ডিটেকশনটা আমরা কিভাবে করব? অনেকগুলো প্রসেস আছে। এক হচ্ছে পিসিআর, এক হচ্ছে এলাইজা, আর এক হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডিস। পিসিআরটা আগেও পড়েছিস, পিসিআরটা আগের চ্যাপ্টারেই পড়লি। পিসিআর দিয়ে আমি কি করে মলিকুলার ডায়াগনোসিস করব? কিছুই না এই জিনিসটা। ধর আমার বডি থেকে একটা সেল নিল, ঠিক আছে? এই হচ্ছে আমার বডির ডিএনএ, ঠিক আছে? আমার বডির ডিএনএতে এখন একটা ভাইরাসের ছোট্ট পোর্শন আছে। আমার বডিতে কিন্তু এখনো হেপাটাইটিসের সিমটম আসেনি। কেন? ভাইরাসটা প্রচণ্ড রকমের ইনঅ্যাক্টিভ স্টেজ বা মানে একদম আর্লি স্টেজে আছে ভাইরাসটা, ওই জন্য আমার মধ্যে এখনো কোনো সিমটমই নেই। আজ থেকে 4-5 বছর পরে যখন অনেক বেশি বেড়ে যাবে, তখন ফাইনালি আমার মধ্যে হবে হেপাটাইটিস, ঠিক আছে? এবার আমি এই সেলটাকে নিয়ে, আমার ডিএনএকে নিয়ে পিসিআর করাবো। আর পিসিআরে কী করা হয়? দুটো হয় ডিএনএ, এই দুটো থেকে, এটা অ্যাকচুয়ালি ডিএনএ, সেল নয়, এরকম ডিএনএগুলো মাল্টিপ্লাই হতে থাকে। তো যতবার মাল্টিপ্লাই হবে, ডোন্ট ইউ থিঙ্ক এই ভাইরাসটা ততবার মাল্টিপ্লাই হতে থাকবে? তো এইটুকু ভাইরাস আমি এতগুলো কপি পেয়ে যাব। তারপর যখন আমি এটাকে স্টাডি করব, আমি তো ভাইরাসটাকে প্রচুর অ্যামাউন্টে তখন পেয়ে যাব। তখন ভাইরাসটা আমি অনেক বেশি অ্যামাউন্টে পাবো। তখন আমি বুঝতে পারবো, এ বাবা, আমার বডির মধ্যে তার মানে আপাতত ভাইরাসের আর্লি ইনফেকশন স্টেজে আমি আছি। ব্যাস, ধরা পড়ে গেলাম। তাহলে বেসিক্যালি এখানে এতটা কম পোর্শনে আছে, ধরা পড়ছিল না। পিসিআর করে আমি বাড়িয়ে দিলাম, আমার ডিএনএটাকে কপি বাড়িয়ে দিলাম, তখন দেখলাম ভাইরাসের কপিটাও তো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। ভাইরাসটা যখন মাল্টিপ্লাই হয়েছে, তখন আমি বুঝলাম আমার মধ্যে এই ভাইরাসটা এখন আর্লি স্টেজে আছে। এটা জেনারেলি HIV ভাইরাস ধরা পড়ানোর জন্য পিসিআর জিনিসটা ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে মলিকুলার ডায়াগনোসিসটা দেখ। Molecular diagnosis helps in early detection of a disease or predisposition for a disease. Polymerase chain reaction and enzyme-linked immunosorbent assay, ELISA কিসের জন্য ইউজ করা হয় জানিস? যখন ডেঙ্গু টেস্ট হয়, ডেঙ্গু টেস্টের জন্য কিন্তু ELISA ইউজ করা হয়। কারো যদি ডেঙ্গু হয়ে থাকে, তার টেস্ট রিপোর্টটা কখনো নিয়ে দেখিস, নিচে লেখা থাকবে হাউ ওয়াজ ইট টেস্টেড বাই ELISA, ঠিক আছে? These are the techniques for early diagnosis. আচ্ছা, নাম্বার 1, পলিমারেজ চেইন রিয়াকশন বা পিসিআর। ইট ইজ দ্য প্রসেস অফ জিন অ্যাম্প্লিফিকেশন মানে প্রচুর মাল্টিপ্লাই করা, অর ডিএনএ অ্যাম্প্লিফিকেশন ফর অবটেনিং নিউমারাস কপিজ অফ ডিএনএ মলিকিউলস ইন আ শর্ট টাইম। This technique can be used to detect traces of DNA and is applied to detect the presence of bacteria or viruses in the initial stages of infection, when even the symptoms of the disease have not yet appeared in the patient. এখনো পর্যন্ত সিমটম আসেনি, কিন্তু তবুও আমি কিন্তু ধরা পড়ে গেছি। দ্যাট ইজ আ ভেরি গুড থিং। PCR is now used to detect HIV in suspected AIDS cases and mutations in genes in suspected cancer patients. দেখ, ক্যান্সার হওয়ার অনেক আগেই ক্যান্সার ধরা পড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পেজ নাম্বার 618-এ দেখ, একদম উপরে 3টে লাইন লেখা আছে। ডিএনএ আরএনএ প্রোবের ব্যাপারে লেখা আছে, রেডিও অ্যাক্টিভ প্রোব। এটা 3 লাইনে শেষ করে দিয়েছে, বাট তুই যদি স্কোপ অফ সিলেবাস দেখিস, এটা আলাদা করে মেনশন করা আছে। মানে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু নো অ্যাবাউট ইন লিটল বিট অফ ডিটেলস, ঠিক আছে? এখানে এক্সপ্লেন করা নেই, বাট আমি ডিটেলসে একটু এক্সপ্লেন করে দেবো। আগেন আমি যেটা লিখছি, খাতাতে একটু লিখতে থাক। আই ডু নট হ্যাভ আ সলিড রিটেন নোটস অফ দিস। আমার মোটামুটি একটা রাফ লেখা আছে, সেখান থেকে আমি ভালো করে লিখে এখন তোদের পড়াচ্ছি। তো আমি ভালো করে এখন লিখছি, পজ করে করে নিজেদের খাতায় লিখে রাখ, ওকে? আচ্ছা, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ আর আরএনএকে প্রোব হিসাবে ইউজ করা হয়। প্রোবটা কি জিনিস পরে বলছি,
ঠিক আছে, প্রোবটা কী জিনিস আগে সেটা বুঝতে হবে ইনফ্যাক্ট। তো কেন করছি আমি, কেন প্রোব হিসাবে ইউজ করব, আমার বেসিক আমার অবজেক্টিভটা কি, আমার অবজেক্টিভটা হচ্ছে টু ফাইন্ড আউট, খাতাতে লেখ অবজেক্টিভ, অবজেক্টিভ বলে লেখ, হাইফেন দিয়ে লেখ টু ফাইন্ড আউট দ্য প্রেজেন্স অফ আ specific DNA sequence in a specific genome. আমার জিনোমটা তো অনেক বড়, সে আমার হোক যারই হোক, আমি যার মধ্যে এক্সপেরিমেন্ট করতে চাইছি, জিনোমটা তো অনেক বড়। জিনোম মানে কি, যত জিন আছে একটা সেলের মধ্যে, যত জিন আছে সব জিনকে নিয়ে হচ্ছে জিনোম। তো জিনোমটা তো প্রচুর বড়। ওই জিনোমের মধ্যে একটা পার্টিকুলার স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স আছে কি না, ধর আমি সেটা চেক করতে চাই। ঠিক আছে, ধর আমি একটা ব্যাকটেরিয়ার কথা এখন যদি ধরি, এক্সাম্পলটা বোঝাবার জন্য আমি একটা ব্যাকটেরিয়ার কথা ধরছি। তো ব্যাকটেরিয়ার যে জেনোমিক ডিএনএ আছে, জেনোমিক ডিএনএটা অনেক বড়, তো আমি এরকম নিলাম। তো ব্যাকটেরিয়ার এই জেনোমিক ডিএনএতে একটা পার্টিকুলার জায়গায় একটা পোর্শন অফ সিকোয়েন্স আছে, একটা পোর্শন অফ ধর সিকোয়েন্স আছে, ধর এই সিকোয়েন্সটা AGCT ঠিক আছে, ধর এই সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সটা আদেও এই ব্যাকটেরিয়ার মধ্যে আছে কি না সেটা আমি চেক করতে চাই, টু ফাইন্ড আউট দ্য প্রেজেন্স, আদেও কি এ প্রেজেন্ট এই ব্যাকটেরিয়া জিনোমের মধ্যে, সেটা ধর আমি চেক করতে চাই। ঠিক আছে, সেটা চেক করার জন্যই আমি ডিএনএ সিকোয়েন্সটা, কমপ্লিমেন্টারি ডিএনএ সিকোয়েন্স আনবো। মানে কি, সেটার আগে তোকে একটু জানতে হবে নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশনের ব্যাপারে। নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন এই টার্মটা তোর এই 3 লাইনের মধ্যে নেই কিন্তু আলাদা করে, বাট তুই দেখ সেকেন্ড লাইনে কিন্তু এক জায়গায় লেখা আছে দ্য হাইব্রিডাইজড মলিকিউলস। কিচ্ছু এক্সপ্লেন করা নেই, 3টে লাইনের মধ্যে এতগুলো ওয়ার্ড মেনশন করে দেওয়া আছে যেটাতে তুই কিছু বুঝবি না। সো আই হ্যাভ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এই হাইব্রিডাইজড কথাটা কেন ইউজ করা হয়েছে, হাইব্রিডাইজেশন বলতে কি। তো নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশনটা সেটা আগে বুঝে না, সেটা জানিস অবশ্যই, পিসিআর পড়ার সময় কিন্তু বুঝতে পেরেছিস, বাট স্টিল যেহেতু টার্মটা নতুন আলাদা করে বুঝিয়ে দিই। পিসিআরে মনে করে দেখ পড়েছিলি কি, প্রথমে ডিনেচারেশন হয়। ডিনেচারেশনটা কি, এই ধর তোর ডিএনএ স্ট্র্যান্ড আছে, ডিএনএ হচ্ছে তোর ডাবল স্ট্র্যান্ডেড মলিকিউল। ডিএনএকে তুই যখন অনেক বেশি হিট দিয়ে দিচ্ছিস, এটা একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএকে তুই যখন হিট করছিস তখন দুটো আলাদা স্ট্র্যান্ড এরকম আলাদা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ডিনেচারেশন। আর এটাও আমি বলেছিলাম পিসিআর পড়ানোর সময় যে এই দুটো স্ট্র্যান্ডকে তুই যদি আবার কুল করিস, এই মিডিয়ামটাকে তুই যদি আবার কুল করিস, এই মিডিয়ামটা ঠান্ডা পেলি আবার রিনেচার করে যাবে। মানে কি, এই দুটো আলাদা স্ট্র্যান্ড আবার ব্যাক টু ডাবল স্ট্র্যান্ড হয়ে যাবে, দুজনে আবার জয়েন করে যাবে। এগুলো রিভিশন, এগুলো পিসিআরই পড়িয়েছিলাম আগের চ্যাপ্টারে। ঠিক আছে, এবার এই দুটো ডাবল স্ট্র্যান্ড যে আবার রিনেচার করবে, এই দুটো ডাবল স্ট্র্যান্ড যে আবার এরকমভাবে এই দুটো সিঙ্গেল স্ট্র্যান্ড যে আবার ডাবল স্ট্র্যান্ডের হয়ে যাবে, কি হিসাবে হবে, নিশ্চয়ই এখানে এ থাকবে, এখানে টি থাকবে, এখানে জি থাকবে, এখানে সি থাকবে, এখানে সি থাকলে এখানে জি থাকবে। জানিস তো ডিএনএ স্ট্র্যান্ড অলওয়েজ কমপ্লিমেন্টারি ভাবেই কিন্তু জুড়বে, এ যেখানে সেখানে জুড়ে যাবে না। এখানে যদি এ থাকে আবার ও যখন একসাথে জুড়বে তখন সি থাকলে কিন্তু জুড়তে পারবে না, এখানে টি থাকলে তবেই জুড়তে পারবে। মানে এরকম ওপর নিচ ভাবে কিন্তু জুড়বে না, জুড়বে এরকম পাশাপাশি, যেখানে ও কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং পাবে সেখানেই জুড়বে। তার মানে এই রিঅ্যানিল করার জন্য, রিনেচার বা অ্যানিল মানে কি আবার জুড়ে যাওয়া, রিনেচার বা অ্যানিল করার জন্য কি চাই, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। কমপ্লিমেন্টারি মানে কি জানিস, বারবার বলেছি, এর সাথে কমপ্লিমেন্টারি টি, জির সাথে কমপ্লিমেন্টারি সি। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং দরকার ফর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বানাবার জন্য। তাহলে তুই কি বলবি, ডেফিনেশনটা কি নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশনের, when two single stranded
এই যে when two single stranded nucleic acid molecules of complementary base sequence, এই কথাটা বলতে হবে, of complementary base sequence form a double stranded hybrid HYBRID। এই দুটো সিঙ্গেল স্ট্যান্ডার্ড মলিকিউলস যখন কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে আবার ডাবল স্ট্যান্ডার্ড হাইব্রিড করছে, এই প্রসেসটাকেই বলে হয়, দিস প্রসেস ইজ নোন অ্যাজ নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন, যেটা দিয়ে বলা আমি শুরু করেছিলাম। হোপফুলি ইট ইজ ক্লিয়ার। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউলসগুলো আবার রিঅ্যানিল করে যাচ্ছে বা কমপ্লিমেন্টারি বেস দেখে দেখে ওরা আবার জুড়ে যাচ্ছে, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কথাটা কেন আছে? বিকজ যখন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়? হাইব্রিড। হাইব্রিড কথা থেকে এসেছে হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এবার এই যে নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশনটা হচ্ছে, ধর আমি NAB বলছি, NaH বলছি আপাতত, অত বড় বারবার লিখছি না। এই যে নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন হচ্ছে, নিউক্লিক অ্যাসিড কত ধরনের হয়? ডিএনএ আর আরএনএ, পড়েছিস তো? ডিএনএ আর আরএনএকে বলে নিউক্লিক অ্যাসিড বিকজ এটাতেই আছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড, নামেই আছে নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড দু রকমের আছে। নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশনও 3 রকমের হয়। ওই জন্যে যখন একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আর একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সব কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড হতে হবে, যখন একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আর একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএর সাথে জোড়ে, যখন একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএর সাথে জোড়ে, আর যখন একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএর সাথে জোড়ে। তাহলে 3 রকমের নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন হয়, ডিপেন্ডিং অন দুটো যে স্ট্র্যান্ড জুড়ছে সেই দুটো স্ট্র্যান্ড কি, ডিএনএ আরএনএ, ডিএনএ হতে পারে, ডিএনএ আরএনএ হতে পারে, বা আরএনএ আরএনএ হতে পারে। ঠিক আছে, এবার ফাইনালি যেটা প্রথমে বলছিলাম সেই কথাটায় আসা যাক, যে নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন আমরা ইউজ করি কেন। কেন বলেছিলাম? অবজেক্টিভে কি লেখালাম? যে ডিটেকশন চাই, ডিটেকশন অফ আ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স। তোরা পুরো লেখ, এরকম শর্ট ফর্ম লিখবি না। এই ডিটেকশন অফ আ স্পেসিফিক নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স, সেই GATCC যদি আমি চাই, সেইটা আদেও জিনোমে আছে কিনা। ডিএনএ ফ্র্যাগমেন্টস প্রচুর আছে, হয়তো অনেক ডিএনএ ফ্র্যাগমেন্টস আছে, বা তুই পুরো জিনোমটাই নিয়ে নিয়েছিস, সেই গোটা জিনোম বা অনেকগুলো ডিএনএ ফ্র্যাগমেন্টসের মধ্যে একটা স্পেসিফিক সিকোয়েন্স আছে কিনা আমরা চেক করতে চাই। এইসবের জন্যই আমরা কি ইউজ করি? প্রোবস, যেটা তোর বইতে লেখা আছে। কি লেখা আছে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আর আরএনএ উইথ আ রেডিও অ্যাক্টিভ প্রোব। তুই প্রোব কথাটা কি, ডেফিনেশন কি বলবি? ডেফিনেশন বলতে পারিস, আ প্রোব ইজ ডিফাইন্ড অ্যাজ আ লেবেলড মলিকিউল that binds specifically, এই জিনিসগুলো কিন্তু বইতে নেই, আর কোয়েশ্চেন আসবে কারণ আলাদা করে স্কোপে আছে, তো লিখে রাখ, আমি বারবার বলছি, bind specifically to the molecule of interest। তাহলে প্রোব কি? প্রোব হচ্ছে এমন একটা জিনিস তুই আটকে দিবি, এমন একটা লেবেলটা তুই আটকে দিবি। যদি আমার মলিকিউল অফ ইন্টারেস্ট থাকে তাহলে সেই প্রোবটা সিগন্যাল দেবে যে হ্যাঁ 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 তোমার যে জিন অফ ইন্টারেস্ট বা তোমার যে মলিকিউল অফ ইন্টারেস্ট বা তোমার যে নিউক্লিক অ্যাসিড অফ ইন্টারেস্ট, যে হোয়াট এভার ইউ আর লুকিং ফর, সেটা আছে এখানে। মলিকিউল অফ ইন্টারেস্ট মানে কি? মলিকিউল অফ ইন্টারেস্ট মানে হচ্ছে তুই যেটা খুঁজছিস, সে ডিএনএ হতে পারে, কি আরএনএ হতে পারে, বা জিন হতে পারে, হোয়াট এভার ইউ আর লুকিং ফর, সেই জিনিসটা হচ্ছে এর মধ্যে আছে কি না, প্রোব তোকে সিগন্যাল দিয়ে দেবে। ঠিক আছে, লেবেলড মলিকিউলটা ডিটেকশনে হেল্প করবে, এই লেবেলড মলিকিউলটাই হচ্ছে প্রোব। আচ্ছা, নাও উই আর মুভিং অন টু দ্য জেনারেশন অফ আ কমপ্লিমেন্টারি ডিএনএ সিকোয়েন্স। ধর আমার যেই ডিএনএ সিকোয়েন্সটা আমার ইন্টারেস্টের, সেটা আছে কিনা, যেটা আমি ডিটেক্ট করতে চাইছি, ধর সেটা হলো
ধর সেটা হলো GATTCA, ঠিক আছে। ধর আমি যেই জিন অফ ইন্টারেস্ট অনেক বড় জিনোমের মধ্যে যেটা আমি খুঁজতে চাই এটা আছে কিনা, সেটা হচ্ছে এটা আমার জিন অফ ইন্টারেস্ট বা সিকোয়েন্স অফ ইন্টারেস্ট বা হোয়াট এভার ইউ আর লুকিং ফর। তো সেটা খুঁজবো কি করে? প্রথম স্টেপ হচ্ছে আমি কি করব, আমি অবটেন করব বা আমি জেনারেট করব, অবটেন বা জেনারেট আ কমপ্লিমেন্টারি ডিএনএ সিকোয়েন্স। এর সাথে যেই কমপ্লিমেন্টারি ডিএনএ সিকোয়েন্স সেটা আমি প্রথমে বানাবো, কমপ্লিমেন্টারি ডিএনএ সিকোয়েন্স টু দ্য টার্গেট সিকোয়েন্স, হোয়াট এভার আমার টার্গেট সিকোয়েন্স কোনটা? এটাই তো টার্গেট সিকোয়েন্স। আমার টার্গেট সিকোয়েন্স কোনটা? টার্গেট সিকোয়েন্স তো এটাই তো টার্গেট করতে চাইছি, এটা আছে কিনা সেটাই তো আমার টার্গেট। তো এর সাথে কমপ্লিমেন্টারি আমি একটা ডিএনএ সিকোয়েন্স বানাবো। এর সাথে কমপ্লিমেন্টারি কি ডিএনএ সিকোয়েন্স? জি এর সাথে কমপ্লিমেন্টারি কি? সি। এর সাথে টি, টি এর সাথে এ, সি এর সাথে জি, আর এ এর সাথে টি। তাহলে আমি এই সিকোয়েন্সটা নিজে বানাবো। কি করে বানাতে পারি? সে অনেকভাবে বানানো যায়। কেমিক্যালি বানানো যায় বাই কেমিক্যাল সিনথেসিস করতে পারিস তুই। বাই কেমিক্যাল সিনথেসিস এই জিনিসটা তুই জেনারেট করলি ধর। এবার এই কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ডটাকে তুই লেবেল করবি। তুই কিভাবে লেবেল করবি? এই যে লেবেল, ঠিক আছে, প্রোব লাগাবি। তুই প্রোবটা কি হিসাবে লাগাতে পারিস? ধর আমি এই যে এখানে একটা এই প্রোব লাগিয়ে দিলাম। এবার এই প্রোবটা কি হতে পারে? তোদের বইতে এই রাস্তকিতে শুধুমাত্র রেডিও অ্যাক্টিভ কথা বলা আছে। প্রোব অ্যাকচুয়ালি 3 ধরনের হতে পারে। এই যে তুই লেবেলটা লাগিয়ে দিচ্ছিস, সেই লেবেলটা কত ধরনের হতে? 3 ধরনের। রেডিও অ্যাক্টিভ অ্যাটম হতে পারে, ফ্লুওরেসেন্ট FLUORESCENT ফ্লুওরেসেন্ট ট্যাগ হতে পারে, বা একটা এনজাইম হতে পারে। এবার তুই এই সব তোর যে জিনোমটা, যেই জিনোমটার মধ্যে এই পোর্শনটা আছে, এটা তো এইটুকু নয়। আগের পাতাতেই তো দেখিয়েছি যে অনেকটা বড় জিনোমের মধ্যে এইটুকু হচ্ছে তোর টার্গেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তো তুই একটা টেস্ট টিউবে নিয়ে তোর ওই গোটা জিনোমটা তুই পুট করে দিলি। ধর তোর জিনোমটা অনেক বড়, ধর তোর জিনোমটা এই যে এত বড় তোর জিনোমটা, তার মধ্যেই সেই জিনোমের মধ্যেই কোথাও একটা আছে তোর এই টার্গেট সিকোয়েন্স। তোর এই টার্গেট সিকোয়েন্সটাই এত বড় জিনোমের মধ্যে কোথাও একটা বসে আছে, GATTCA বসে আছে। আর তুই নিজে কি ছেড়েছিস? তুই নিজে একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স ছেড়েছিস, CTAAGT, যেটা গিয়ে জুড়ে যাবে আমার টার্গেট অফ ইন্টারেস্টের সাথে, আমার টার্গেটের সাথে, অ্যালং উইথ দ্য প্রোব। ও অ্যালং উইথ দ্য, এই প্রোবটা কিন্তু আটকে আছে, এই প্রোবের সাথে গিয়ে ও আমার টার্গেটের সাথে আটকে যাবে। যেই টার্গেটের সাথে আটকে যাবে এই প্রোবটা সিগন্যাল দেবে। কিভাবে এই প্রোবটা সিগন্যাল দেবে? যদি এই প্রোবটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম হয় তাহলে তুই অটো রেডিওগ্রাফি করে তুই সিগন্যালটা রিসিভ করতে পারবি। অটো রেডিওগ্রাফি। যদি এই প্রোবটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম, রেডিও অ্যাক্টিভ মানে কি? ও রেডিয়েশন ছাড়ে। আর রেডিয়েশন তো কি হিসাবে বুঝতে পারবি, তুই কি হিসাবে রিসিভ করতে পারবি? অটো রেডিওগ্রাফি করে। তোর বইতেও দেওয়া আছে, দেখ, বইতে পড়ে দেখ, অটো রেডিওগ্রাফি। যদি তুই ফ্লুওরেসেন্ট ট্যাগ দিয়ে আটকে দিয়ে থাকিস সেই প্রোবটা, তাহলে ফ্লুওরেসেন্স মানে একটা আলো ছাড়বে, যেটাতে তুই বুঝতে পারবি। আর যদি তুই এনজাইম আটকে থাকিস এই প্রোবে, তাহলে এনজাইমটা যা কাজ সেটা করবে। ধর এনজাইমটা কালার ফর্ম করবে, তাহলে কালার ফর্ম হবে, কালার অর লাইট ফর্মিং রিয়াকশন হবে। কারণ এনজাইম সবসময় কি করে? রিয়াকশন করে। তাহলে সেই রিয়াকশনটা হবে, তুই তাহলে বুঝতে পারবি যে হ্যাঁ আমার কমপ্লিমেন্টারি পেয়ারটা টার্গেটের সাথে আটকেছে, মানে টার্গেট পেয়েছে বলে তবেই না আটকেছে। যদি টার্গেটই না থাকতো, যদি এটা প্রেজেন্টই না থাকতো আমার এত বড় জিনোমের মধ্যে, তাহলে আমার কমপ্লিমেন্টারি বেসটা কোথায় গিয়ে আটকাতো? কোথাও আটকাতো না। আর যদি না আটকাতো এই প্রোবটা সিগন্যাল দিত না। যদি প্রোব সিগন্যাল না দিত আমি বুঝতে পারতাম যে আমার জিন অফ ইন্টারেস্ট এত বড় জিনোমের মধ্যে প্রেজেন্ট নেই, ঠিক আছে।